সেদিন তারানাথের বাড়িতে গিয়ে দেখি অন্য দিনের তুলনায় সেদিন যেন বৃদ্ধের মনের অবস্থা কিছুটা ভালো রয়েছে। বৈঠক ঘরে ধুনোর ধোঁয়া ম ম করছে, আর সেই ধোঁয়াটে বাতাবরণের মধ্যে মৃদু হাসি মাখা মুখে বসে আছেন তারানাথ জ্যোতির্বিনোদ। আমরা তার সম্মুখের আসন গ্রহণ করতে সে বললে, এসো এসো, বসো। ভালোই করেছ আজ সন্ধ্যার পরে এসে। বহুদিন পর আজ গোটা চারেক খদ্দের হয়েছিল, বুঝলে। দূর দূর থেকে সব লোকজন আসে আমার কাছে। এমন এমন জায়গায় আমার সুনাম রয়েছে যার ধারণা আমার নেই। তিনজনকে মন্ত্রপাঠ বিদায় জানালেও একজনের বাড়িতে হয়তো খুব শীঘ্রই যেতে হতে পারে। ভেবেই রেখেছি যে তোমাদের নিয়েই যাব। এখন আর পরিব্রাজকের জীবন ভালো লাগে না, বুঝলে। সবাই মিলে গেলে একটা ভ্রমণের অভিজ্ঞতাও হয়। যদিও শুধুমাত্র ভ্রমণের তেষ্টা মেটানোই প্রধান উদ্দেশ্য নয়। ভয় হয় আমার খুব। কিসের ভয় ঠাকুরমশাই? তারানাথ ধীরে ধীরে চোখ বুজে ফেলল। তারপর বলল, ভয়টা আমার নিজেকে নিয়ে। একটা বিষয়ে আমি কখনোই নিজেকে বিশ্বাস করতে পারি না। সেটা হলো, যদি কখনো আবার পথের নেশা আমায় পেয়ে বসে, তবে আমার সংসার ধর্ম সব আবার চুলোয় উঠবে। আমি গৃহহীন হয়ে পড়লে এদিকে সকলের অবস্থা কি হবে ভেবে দেখেছ? সে কারণেই এবার থেকে তোমাদের সব জায়গায় নিয়ে যাব। শীতটা জাঁকিয়ে পড়বে আর কদিন পরেই। মাঝ দিয়াতে যাব ভালো গুড় আনতে। চারিটা বায়না করছে পিঠে খাবে বলে, বুঝলে। তবে জানো, আজ আর একজন আসবে বাড়িতে। কে ঠাকুরমশাই? তারানাথ এবার একটু গুছিয়ে বসলো আমার প্রশ্ন শুনে। তারপর উৎসুক দৃষ্টিতে কিশোরীর দিকে তাকাতেই সে তার পকেট থেকে তারানাথের রসদ অর্থাৎ একটা গোটা পাসিং শোয়ের প্যাকেট বের করে এগিয়ে দিল তারানাথের দিকে। ঠাকুরমশাই তার থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের কোণায় ঝোলালেন। তারপর তার আলখাল্লার ডান দিকের পকেট থেকে ঘোড়া মার্কা দেশলাইটা বের করে তাতে অগ্নিসংযোগ করলেন। বার দুয়েক সতৃপ্ত টান দিয়ে অপ্রত্যাশিতভাবেই তিনি বললেন, সেটা একবারে বলে দিলে আর আমেজটা কোথায়? তার চেয়ে বরং পুরো কাহিনীটা শোনো। সেবার বাড়ি থেকে বেরিয়ে উত্তরের দিকে সোজা হাঁটছি তো হাঁটছি। কখনো গাছের নিচে, কখনো কোনো গৃহে রাত্রি নিবাস করে আবার বেরিয়ে পড়ি। মনের ভেতর হতে কেউ যেন ফিসফিসিয়ে উঠছে, আমার গন্তব্য এখানে নয়। বহু দূর থেকে কেউ যেন ডাকছে, কাদের যেন আমার দরকার। চলতে চলতে কত অনন্ত পথ পেরিয়ে এসেছি জানি না। কিছুদিন পর পৌঁছালাম এমন এক জায়গাতে যেখানকার অবস্থা দেখে আমি শিউরে উঠলাম। জানো, সে সময় ছিল ভরা বর্ষাকাল। তবে সেখানে ছিল ছাতি ফাটা রোদ্দুর। আর কি তাপ তাতে! নদী শুকিয়ে মজে গেছে, মাঠের পর মাঠ, ঘাসগুলো সব শুকিয়ে গেছে, যেন সেখানে এক ভয়ঙ্কর খরা নেমেছে। এই রৌদ্রের দাবানলে আমার মাথা ঝিমঝিম করছিল। কোনো মতে হাঁটছি, কিন্তু পা আমার এগোতে চাইছে না। মনে হচ্ছে যেন এই পথটা আমাকে আর এগোতে দিতে চায় না। মনে বড্ড কু ডাকছিল। কেউ যেন কানের ভেতরে এক নাগারে বলে চলেছে ফিসফিসিয়ে, চলে যাও তারানাথ, চলে যাও। এখানে তুমি থাকলে এই আগুনের দাবদাহ তোমাকে গিলে খাবে, নিঃশেষ করে দেবে তোমায়। তোমাদের কি বলবো ভাই, আমি যেন সেই সময় নিজের নিয়ন্ত্রণেই ছিলাম না। শরীর চলতে চাইছে না, অথচ মন কোনো দুর্নিবার আকর্ষণে এগিয়ে চলেছে। কতক্ষণ এরকম আচ্ছন্নের মতো চলেছি মনে নেই।
পথের পর পথ পেরিয়ে চলেছি মাতলা হাওয়ার মতন। হঠাৎ একটা দৃশ্য দেখে আমি থমকে গেলাম। দেখি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা বিশাল বট গাছ, যেখানে সমস্ত চরাচর শুকিয়ে গেছে সেখানে আকাশের দিকে নিজের দুহাত মেলে দাঁড়িয়ে রয়েছে বট গাছটি। তার পাতাগুলো সবুজ সতেজ, ঝুড়িগুলো যেন কোনো বাচ্চা মেয়ের বিনুনির মতো নেমে এসেছে উপর থেকে একেবারে মাটি পর্যন্ত। বাহ, এমন অপূর্ব দৃশ্য আমি কোনোদিন দেখিনি। যেন কোনো মতে নিজের শ্রান্ত ক্লান্ত শরীরটাকে টেনে হিঁচড়ে সেখানে নিয়ে গেলাম। সেই বটবৃক্ষের পরম মমতাময়ী নীড়ের তলে আমি চোখ বুজলাম। কি শান্তির ঘুম! আমার দু চোখের পাতায় ভর করল, চলে গেলাম ঘুমের অতলে। অতক্ষণ যে ঘুমিয়েছিলাম মনে নেই। হঠাৎ একটা স্নেহের পরশে আমার ঘুমটা যেন আলগা হয়ে আসলো। অনুভূতিটা ঠিক এমন যেন আমার মা নিজের আঁচল দিয়ে আমার পরিশ্রান্ত মুখের থেকে সমস্ত শ্বেত বিন্দুগুলোকে যেন আঁচলের মতো শুষে নিচ্ছে, মাথায় আলতো করে বুলিয়ে দিচ্ছে তার হাত। কি আরাম, কি শান্তি! চোখটা ধীরে ধীরে খুলে দেখলাম সেই প্রথমবারের জন্য তাকে। তখনও কিন্তু ঘুমের ঘোর কাটেনি। কিছুক্ষণ পর যখন দু চোখ থেকে ঘুমের ভাবটা চলে গেল, তখন একজন অচেনা মানুষকে আমার মাথায় হাত বুলাতে দেখে স্বভাবতই ঘাবড়ে গেলাম। ধড়ফড় করে উঠে বসতেই তার মুখের সেই চির পরিচিত নির্মল হাসি হেসে আমাকে বললেন, আরে আস্তে আস্তে আস্তে, আমি ভূত বা ভালুক নয় যে আমাকে দেখে এভাবে চমকে উঠতে হবে। খানিকটা অপ্রস্তুত হয়েই বললাম, না না, মানে সেরকম কিছু না। আসলে শুকনো খটখটে অঞ্চলে মানুষ দেখতে পাবো এই আশা করিনি। সে তার মতো শান্ত হাসিটাই বজায় রেখে বললে, আমিও আশা করিনি কাউকে আমার আশ্রয় এইভাবে ঘুমোতে হবে। আমার এবার অবাক হওয়ার পালা। এই মরুভূমির মতো মৃত ভূমিতে এই মানুষটি কেন আশ্রয় নেবে? প্রশ্নটা হয়তো আমার মুখ দেখে তিনি বুঝতে পেরেছিলেন। কাজেই হেসে বললেন, আমিও তোমার মতোই পথিক, তবে এই কিছুটা দূরে একটা গ্রাম আছে। সেই গ্রামে আমার এক আত্মীয় থাকে, তার বাড়িতেই যাচ্ছিলাম। মধ্যিখানে এই বটবৃক্ষের তলায় ভাবলাম কিছুক্ষণ বিশ্রাম করে নিই। তারপর বেরিয়ে পড়েছিলাম এই গ্রামের উদ্দেশ্যে। পথের মধ্যিখানে মনে পড়ল আমি আমার মালাখানি বৃক্ষের তলায় ফেলে এসেছি, তাই মাঝপথ থেকেই ফিরে এলাম। আর এসেই দেখি তুমি আমার নেওয়া পূর্বের আশ্রয়ে ঘুমিয়ে আছো। তাই ভাবলাম তোমাকেও সঙ্গে করে নিয়ে যাই, নইলে এই একলা এইখানে তুমি কি করবে? আমি এবার ভালো করে লোকটিকে দেখলাম, না না ভুল বললাম, ছেলেটিকে দেখলাম। ঘটনাটা প্রায় ধরো 30 বছর আগের। আমার সামনে একটা 25-30 বছরের ছেলে, চোখে মুখে তার আলাদা দীপ্তি, মুখে তার সব সময় হাসি। সে হাসি সরল, ওর সেই হাসিতে যেন জগতের সমস্ত অস্থিরতা শান্ত হয়ে যায় এক লহমায়। পরনে তার ধবধবে সাদা ধুতি, এই ভয়ঙ্কর রোদেও একটা ফিনফিনে সাদা পাঞ্জাবি, চুলগুলো পরিপাটি করে গোছানো। তার চোখ দুটো উজ্জ্বল, যেন মনের ভেতর অবধি পর্যন্ত সে দেখতে পায়। আমি তবুও ইতস্তত করছিলাম হালকা। এভাবে কারোর সাথে হঠাৎ করে চলে যেতে কেমন যেন মনটা দোটানাতে পড়ে যায়। সে যেন আমার এই ইতস্তত ভাবটা বুঝেই নিজের সেই হাসিটা আর একটু চওড়া করে বললে, দেখে তো ভবঘুরে সন্ন্যাসী মনে হচ্ছে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। এবারে বেশি ইতস্তত না করে চলো আমার সাথে, নইলে সূর্যের এই প্রখর তাপে কিছু হয়ে বসবে। এই বেশি কথা না বাড়িয়ে এবার ওঠো দেখি। এই বলে সে আমাকে ওঠালো।
সত্যি এতক্ষণ খেয়াল করিনি সূর্যের তাপ এখন আরো বেড়েছে। ওকে দেখে আমার তখন বাবার কথা মনে পড়ছে, উনিও তো এমনভাবেই করতেন। তাই নিজের সমস্ত খচখচানিকে দূরে রেখে বেরিয়ে পড়লাম সেই অজানা অচেনা মানুষের সাথে এক অচেনা গন্তব্যের দিকে। পথে চলতে চলতে টুকটাক কথা চলতে লাগলো। জানতে পারলাম আমরা যে গ্রামে যাচ্ছি তার নাম ভবানীপুর। সেই গ্রামের মোহন দাসের বাড়ি তিনি যাবেন। অনেকটা পথ চলার পরে সে জিজ্ঞেস করলে, দেখেছো, এতক্ষণ ধরে কথা বলছি অথচ তোমার নাম জানা হলো না। তোমার নাম কি? আমি বললাম, আগে তারানাথ, তারানাথ চক্রবর্তী। আর তোমার? সে স্মিত হেসে বলল, আমাকে লোকে অন্নদা বলেই ডাকে। নাম অন্নদা শঙ্কর ভৌমিক, নিবাস সেই অদ্বৈতগড়ে। এইভাবে প্রথমবার আলাপ হলো অন্নদার সাথে। এমন সর্বদাই হাসি খুশি থাকা মানুষ আমি আমার জীবনে এর পূর্বে কোনোদিনও দেখিনি। তবে যত গ্রামের দিকে এগোতে লাগলাম ততই এক পচা দুর্গন্ধ বাতাসে পেলাম। অন্নদা কিন্তু নিরুত্তাপ, যেন কখনোই কোনো দুর্গন্ধ তার নাকে আসছে না। আর যখন সীমানায় পৌঁছালাম তখন আমার বুকটা ধপ করে উঠল। তোমরা তো জানোই, মাতু পাগলি মধুসুন্দরী দেবী ও সেই সাধুর সঙ্গ লাভে আমি কিছু ক্ষমতা লাভ করি। আমি আগাম বিপদের সম্পর্কে ধারণা যে পাই সেটাও সেই ক্ষমতার কিয়দাংশ। আমি দেখি গ্রামের চারপাশ এক ঘন কৃষ্ণ বলয়ের দ্বারা ঘেরা। এমন আধার আমি আমার এত বছরের ভবঘুরে জীবনে কস্মিন কালেও দেখিনি। মনের ভেতর থেকে কেউ যেন আবার সেই ফিস ফিস করে বলে ওঠে, তারানাথ, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও তারানাথ এখান থেকে। এ আধার তোমাকে গ্রাস করে ফেলবে চিরকালের জন্য। এ আধারে প্রবেশ করলে তুমি হারিয়ে যাবে, সম্পূর্ণভাবে হারিয়ে যাবে। শস্য শ্যামলায় ঘেরা এই সবুজ পৃথিবী থেকে তুমি একেবারে গুম হয়ে যাবে তারানাথ। যেও না, যেও না তারানাথ, যেও না, ফিরে যাও, ফিরে যাও তারানাথ, নিজের জগতে তুমি ফিরে যাও। আমি কথাগুলোর মধ্যে যেন ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছিলাম। সত্যি বলতে জীবনে অনেক রকম প্রতিকূলতার সামনেই পড়েছি। জীবনে কি আমি কম ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছি? কিন্তু সেই সমস্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা যেন কিছুই নয় এর সামনে। সেই প্রথমবার আমি ভয় পেয়েছিলাম। আজও যখন সেই আধারের কথা ভাবি গা শিউরে ওঠে। তারানাথ কথাটা শেষ করে দু চোখ বন্ধ করল কিছুক্ষণের জন্য। আমাদেরও গায়ের প্রতিটা লোম খাড়া হয়ে গেল। কিশোরীকে দেখলাম সেও এক প্রকার নির্বাক। যে তারানাথ এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা বলে গেছে নির্লিপ্তভাবে, সেই তারানাথ শুধু এক ঘন কৃষ্ণ আধারকে দেখে ভয় পাবে, তা বিশ্বাসযোগ্য মনে হয়নি। তবুও ভয়ে একবার যেন কেঁপে উঠল তারানাথ। সাথে আমরাও কি একবার কেঁপে উঠলাম? কে জানে। তারানাথ কিছুক্ষণ স্তব্ধ থাকল। এই স্তব্ধতা আমাদের অন্তরটাকে কোনো এক অজানা ভয়ে ধুকপুক করিয়ে চলেছে। তারানাথ আপন মনে অস্পষ্ট কিছু মন্ত্র যেন উচ্চারণ করল, যা বোঝা গেল না। অথবা তার ইষ্টকে স্মরণ করে আবার শুরু করল। হয়তো আমার থমকে যাওয়াটা লক্ষ্য করেছিল অন্নদা। সে আমার কাঁধে শক্ত করে হাত রেখে বলল, আধারকে ভয় কিসের তারাদা? তুমি তো তোমার গুরুর কাছে প্রতিজ্ঞা করেছিলে যে যখনই কেউ বিপদে পড়বে তখনই তুমি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই আধার এই অসহায় নিরপরাধ মানুষদের জীবন থেকে তাদের সুখ, শান্তি, হাসি সব কেড়ে নিয়েছে। ওদের মনে শুধুই ভয়, শুধুই বিষাদ। ওদেরকে এই আধার থেকে তোমাকেই রক্ষা করতে হবে। এই বৃক্ষের মতো তোমাকে ওদের আগলাতে হবে সেই প্রখর তাপের দাবদাহ থেকে। নিজের মনকে শক্ত করো তারাদা, শক্ত করো। এই লড়াই শুধু আধারের সাথে নয়, এই লড়াই তোমার নিজের সাথে,
নিজের বিদ্যা, বুদ্ধি, দৃঢ়তার সাথে। চলো তারাদা, এগিয়ে চলো। তোমার ডাক এসেছে, এগিয়ে চলো। আমি আছি তারাদা, আমি আছি। শুনতে শুনতে আমার ঘোর ভেঙে গেছে। মনের হারানো জোর যেন ফিরে এলো এক লহমায়। অন্নদা যখন বলেছিল, তখন ওর সেই চিরাচরিত হাসিটা মুখ থেকে সরে গিয়ে সেখানে ফুটে উঠেছিল এক দৃঢ়তার ছাপ। মনে তখন প্রশ্ন, কি করে জানলো এত কিছু অন্নদা? কিন্তু আমার তখন প্রশ্ন করার রুচি ছিল না, আজও নয়। কিছু কিছু মানুষ আছে যারা পড়তে পারে, বুঝতে পারে আমাদেরকে। আমাদের থেকেও হয়তো আমাদেরই তারা বেশি চেনে। এই অন্নদা ঠিক তেমনই একজন মানুষ। সে যাই হোক, নিজের মনে প্রশ্নগুলোকে দূরে সরিয়ে দুজনে মিলে প্রবেশ করলাম সেই ভবানীপুর নামক গ্রামে। আমি আমার জীবনে বহু গ্রাম ঘুরে বেরিয়েছি, তবে এই ভবানীপুর যেন সবার থেকে পৃথক। বেলা হয়েছে, কিন্তু গভীর রাতের মতো স্নিগ্ধতা বিরাজ করছে যেন গ্রামে। সূর্যের আলো সেখানে মরা, কোনো পাখির আওয়াজ নেই কোথাও। চলতে চলতে দেখলাম রাস্তায় নেড়ি কুকুরগুলো কেমন নেতিয়ে পড়ে আছে, যেন ওদের ভেতরে সমস্ত শক্তি কেউ নিংড়ে নিয়ে ছিবড়ে ফেলে রেখে গেছে। কঙ্কাল সার চেহারা প্রত্যেকটা কুকুরের। খুব কষ্ট করে যেন মাথাটা উঁচু করে কেমন ঘোলাটে দৃষ্টি দিয়ে তারা আমাদের দেখল। তারপর আবার ঘাড় নুইয়ে শুয়ে পড়ে প্রত্যেকে। অস্বাভাবিক, খুবই অস্বাভাবিক লাগছিল আমার। চারপাশে যত বাড়ি দেখলাম সবাই জানালা দরজা বন্ধ করে নিঃসাড়ে পড়ে আছে, সকলে ঘরের ভেতর। গ্রামের মানুষদের যে কোনো ভবঘুরে সাধু দেখলে যে উৎসুকতা দেখি, মেয়ে বউদের যে জানলা দিয়ে উঁকি ঝুঁকি করার স্বভাবটা, সেটা আর এখানে ছিটে ফোটাও দেখতে পেলাম না। যেন কোনো একটা অজানা ভয় লেপ্টে আছে গ্রামের প্রতিটা ঘরে। এমনকি কয়েকটা বাড়ির সামনে কাঁচ দেখলাম পাতা শুকিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। শুকনো পাতাগুলো কালো, নিকষ গাছের কাণ্ডগুলোও কালো। আমি সেই রাশি রাশি শুকনো কালো পাতা মারিয়ে এড়িয়ে চললাম অন্নদার সাথে। এখানে আমার দরকার আছে সেটা আমি বুঝে গেছি ততক্ষণে। তবে কিভাবে আমি এদের সাহায্য করব? আমার ক্ষমতা যে সামান্য, সেই ক্ষমতা দিয়ে কি এই আঁধারের বিরুদ্ধে লড়া যাবে? অন্নদা হঠাৎ পিছন ফিরে বলল, লড়াই করার জন্য ক্ষমতা নয়, সাহস আর বুদ্ধি চাই। একটা কথাও আর না বলে সে এগিয়ে গেল। আমি ততক্ষণ বুঝেছি অন্নদা শঙ্কর ভৌমিক কোনো সাধারণ 25-30-এর ছোকরা নয়, তার ক্ষমতা আছে। শুধু জানতাম না তার ক্ষমতার দৌড় কতখানি। আরও কিছুটা পথ চলার পর 2-3টে মাটির ঘরে ঘেরা একটা বাড়িতে আমরা এলাম। অন্নদা জোর গলায় হাঁক পারলে, কি হে মোহন, দেখো ঘরে অতিথি এসেছে। তার কথা শেষ হতেই সামনের ঘর থেকে বেরিয়ে এলো এক 20-22 বছরের ছেলে। সে একবার আমার দিকে তাকিয়ে 2 পা পেছনে সরে গেল। তারপর ভয় চড়ানো কণ্ঠে বললে, ভৌমিকদা, এ তুমি কাকে নিয়ে এলে? জানো না এর আগে তান্ত্রিক বা সাধু আনার কি ফল পেয়েছি আমরা? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব একে দূর করে দাও দাদা, না হলে অনর্থ হয়ে যাবে। তুমি একে আনার জন্যই তবে সকাল সকাল বেরিয়েছিলে? অন্নদা তবে আমার আগেই এখানে এসেছে, আর আমি যে সেখানেই আছি তা কি করে জানলো? বড় অদ্ভুত এই অন্নদা। আর অবাক হলাম সেই মোহন নামক ছেলের কথা শুনে। অন্যান্য গ্রামে যেভাবে আমার অভ্যর্থনা হতো, এখানে তো সেরকম কিছুই হলো না, বরং আমাকে তাড়িয়ে দিতে চায়। অন্নদা হঠাৎ কঠিন গলায় বলল, তবে আমাকে কেন থাকতে দিলে? মোহন এবার আমতা আমতা করে বলল, আপনি না থাকলে আমরা যে সকলে না খেয়ে মরতুম। হ্যাঁ,
আপনি একমাত্র ব্যক্তি যে বারবার এখানে এসে আমাদের আনাজপাতি পাঠিয়েছেন। হয়তো এই জন্যই এখনও ঘরে ঘরে উনুন জ্বলছে, নইলে এখনও যারা বেঁচে আছে তারা হয়তো কুকুর বেড়ালের মতন কামড়াকামড়ি করে নিজেদেরই খেত। একটা দীর্ঘ শ্বাস ফেলল মোহন। আমি বুঝে গেছি এ গ্রামে ভীষণ সংকট নেমে এসেছে। ভালো লাগলো একটা কথা শুনে, এই পরিস্থিতিতেও গ্রামের জন্য এত কিছু করেছে, তাও ওর কোনো দম্ভ নেই। অন্নদা এবার খানিকটা লজ্জা পেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে সে কঠিন গলায় আবার বলল, যদি আমার উপর তোমার বিশ্বাস থাকে তবে এর সেবা করো। মনে রেখো, অতিথি দেবতার সমতুল্য। কথাটা শোনার পর কেমন এক বিষণ্ণতার হাসি হাসল মোহন। দেবতা? দেবদেবীরা তো আমাদের এই গ্রামের উপর রুষ্ট, আর সে তো আমাদের মন্দিরের দেবীর কি অবস্থা করেছে তা তো দেখেছেনি। আমাদের সবার এই পুরো গ্রাম আজ নিঃশেষ। এই গ্রামের ভিতর থাকতে চায় না, আর বাইরে তো আমরা বেরোতে পারবো না। আপনি যখন বলছেন তখন উনি থাকুন ওনার মতো, তবে মনে রাখবেন ভৌমিকদা, হাত পা টিপে রাজার হালে রাখতে পারবো না। নিজের মতন একটা ঘরে থাকবেন, এই শপথ করতে হবে। মোহন কথা শেষ করতেই অন্নদা হেসে বলল, অন্ধকারকে শেষ করতে আলোর মশাল এনেছি মোহন। মোহন আর কথা না বাড়িয়ে ভিতরে চলে গেল। অন্নদা আমাকে নিয়ে এগিয়ে গেল আর একটা ঘরের দিকে। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, আলোর মশাল বলতে অন্নদা কি আমাকে বোঝাচ্ছে? সব থেকে বড় কথা হলো, এই গ্রামের মানুষের ভয় কাকে নিয়ে? কি হচ্ছে এখানে? অন্নদা কেন আনলো আমায় এখানে, যেখানে গ্রামের লোকই চায় না আমি এখানে থাকি? আমার আগেও কি অনেকেই এসেছিল? প্রশ্ন 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 আরো প্রশ্ন, এবং এমন প্রশ্ন বানে আমি তখন জর্জরিত। এমন সময় আমাকে ঘরটা দেখিয়ে দিল অন্নদা। আর কিছু না বলে অন্নদা চলে গেল। প্রশ্নের ভারে মাথাটা যন্ত্রণা করতে লাগলো ভীষণ। ঘরের ভেতর খাটিয়া আর টুকিটাকি আসবাবপত্র ছাড়া তেমন কিছু নেই। আমি সেই খাটিয়াতেই গা এলিয়ে দিলাম, কিন্তু জানতাম না সেদিন রাতে আমি কোন ভয়ঙ্করের মুখোমুখি হতে চলেছি। যখন ঘুম থেকে উঠলাম তখন সূর্যের সেই মরা রোদ বিদায় নিয়েছে। সেই জায়গাতে তখন সন্ধ্যা নেমেছে। ঘুমটা ভেঙেছিল দরজাতে মৃদু টোকা দেওয়ার শব্দে। দরজা খুলে দেখি মোহন দাঁড়িয়ে আছে। সে একটু বিরক্ত হয়েই বললে, আপনার ঘুম ভাঙলো? তবে অনেকক্ষণ ধরেই দরজার কড়া নাড়ছি। ভৌমিকদা আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চান। চলুন আমার সঙ্গে আসুন। কিছুক্ষণ হাঁটার পরে একটা কুটিরের সামনে আমরা এলাম। যান, ভেতরে যান বলেই বেরিয়ে গেল মোহন। আমি কুটিরের ভেতরে প্রবেশ করে দেখি নত হয়ে একটা মূর্তির সামনে প্রার্থনা করে চলেছে অন্নদা। আমি এই সময় ওকে বিরক্ত না করে চলে যাব কিনা ভাবছি, আবার এটাও ভাবলাম অন্নদা তো আর আমাকে এমনি এমনি নিশ্চয়ই ডাকেনি। তাই ওর খাটিয়াতে উঠে বসলাম। যার সামনে বসে প্রার্থনা করছিল অন্নদা, দেখলাম সেই মূর্তিটা আসলে একটা মানুষের। একটা বৃক্ষের তলায় বসে আছে পদ্মাসনের মতন, হাত দুটো জড়ো করে পিঠের কাছে, মাথার কোকড়ানো চুলগুলো জড়ো করে ওপরে খোপার মতন বাঁধা, চোখ দুটি বন্ধ। মূর্তিটার নাম কি জানি না, তবে মূর্তিটার পাশে ধুনুচির পাত্র, সেখান থেকে একটা মিষ্টি গন্ধ নাকে আসছে। আহ, বিচিত্র সৌরভে মুখরিত ঘরের চারিদিক। মূর্তির দু চোখে যে শান্ত ভাব দেখছিলাম, তা দেখে মনের ভেতরের সমস্ত অশান্তিগুলো মিলিয়ে যাচ্ছে। অন্নদার প্রার্থনা কখন শেষ হয়েছে খেয়াল নেই। সে আমাকে একটু ঠেলা দিতেই সম্বিত ফিরল। আমি কিছু জিজ্ঞেস করব তার আগেই অন্নদা বলে ওঠে, তুমি যার মূর্তি দেখলে তার নাম গৌতম বুদ্ধ। তিনিই আমাদের প্রভু। তোমার ঈশ্বর যেমন কাল ভৈরব, আমার তেমনি বুদ্ধ। নাম আলাদা শুধু,
কিন্তু দুজনেই তো মোদের মার্গদর্শক। কথাটা শেষ করেই সে হাসল। মাঝে মাঝে মনে হয় ছেলেটার এই মুখের হাসিটার রহস্যটাই বা কি? এত নির্মল হাসি কারো হতে পারে? 25-30 বছর হবে, কিন্তু কথাবার্তার মধ্যে কি গভীরতা! একটা পুরো গ্রামের মানুষের অন্ন সংস্থান করা মোটেই সহজ কাজ নয়। অন্নদা আবার বলতে লাগলো, তুমি যখন থেকে এই গ্রামে এসেছো তখন থেকেই বুঝছো এই গ্রামের কিচ্ছু ঠিক নেই। এই ভবানীগঞ্জ আজ অভিশপ্ত। তোমার মনের সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। আমি যতটুকু জানি ততটুকুই তোমাকে গুছিয়ে বলছি। এর কিছুক্ষণ পরে সে বলতে লাগলো একটি ভয়ঙ্কর এবং চরম নিন্দনীয় ঘটনা। মানুষ অন্ধ বিশ্বাসের জন্য কি রকম ভয়ঙ্কর হয়ে ওঠে তা আমি কল্পনাও করতে পারিনি। অন্নদা যখন বলছিল তখন মনে হচ্ছিল মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, ক্ষমতার এত লোভ। সেই সারা রাতই শুনেছিলাম এই গ্রামে যে ভয়ের পরশ ছুঁয়ে আছে তার কথা। শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। সেদিন প্রথমবার মনে হয়েছিল মানুষের থেকে ভয়াবহ এই সৃষ্টির মধ্যে কেউ নেই, বুঝলে? এই পর্যন্ত বলে তারানাথ একটু থামল। তার ভ্রু দুটো কুঁচকে উঠল প্রথমে, তারপর মুখে ফুটে উঠল হাসি। আমরা দুজনে তো অবাক, হঠাৎ কি হলো? গল্পের মাঝে তারানাথ এভাবে মাঝপথে থামেন না, শুধুমাত্র সিগারেট ধরানোর যদি ব্যাপার থাকে তবে ছাড়া, তাও নিজের বাক্য শেষ না করে। আর এই সময় যেখানে গল্পটা মোড় নিতে চলেছে ঠিক সেই সময় থেমে গেলেন। কিশোরী অধৈর্য হয়ে বলল, তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? আরে গল্পটা হঠাৎ থামিয়ে দিলেন কেন, বলুন না। তারানাথ নিজের শরীর বিছানায় এলিয়ে দিয়ে বললেন, না হে কিশোরী, আজকে গল্পটা না হয় সেই বলুক। কিশোরী ভ্রু কুচকে বলল, কি? তারানাথ মুচকি হেসে বললে, এই যার কথা কিছুক্ষণ আগে বললাম সেই এসেছে এখন। আমি আর কিশোরী তো হতভম্ব। তিনি কি করে? চারি দ্রুত পায়ে দরজা খুলে আগন্তুককে দেখে খিলখিলিয়ে হেসে উঠে বললে, বাবা, জেঠু এসেছে। তার খিলখিলিয়ে হাসি শুনে বুঝলাম আগন্তুক আসছে। বৈঠকখানায় প্রবেশ করলেন তিনি। সন্ধ্যের আবছা আলোতে দেখলাম বছর 50 ঊর্ধ্ব প্রৌঢ়কে। মুখে তার এতক্ষণ ধরে শুনতে থাকা সেই অমায়িক হাসি। তার আসার সাথে সাথেই ঘরের ভেতর সেই চেনা সৌরভে ঘর মম করে উঠেছে। অন্নদাশঙ্কর ভৌমিক তারানাথের পাশে এসে বলল, এই তবে তোমার গল্পের দুই শ্রোতা। ওই যে বড় বড় চোখ যে মুখ হা করে বসে আছে সে নিশ্চয়ই কিশোরী, আর তুমি হলে বিভূতি। আমার দিকে তাকিয়ে থেকে তিনি বললেন, আমরা এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে কি করব কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। যার গল্প শুনছিলাম তাকে এইভাবে সামনাসামনি দেখে আমরা হতচকিত হলাম। কিশোরীও আমার মতো অবাক। সে কোনো মতে বলল, আপনি কি অন্নদাশঙ্কর ভৌমিক? প্রৌঢ় মুচকি হেসে বললেন, আমি তো এটাই জানতাম। তারাদা নিশ্চয়ই আমাকে তার গল্পে টেনে এনেছে আজকে। তা তারাদা, আমাকে আবার তোমার গল্পে টেনে আনার কি দরকারটা ছিল বাবু? একটু কপট রেগেই তারানাথের উদ্দেশ্যে কথাগুলো বললেন তিনি। তারানাথ মুচকি হাসল শুধু, তবে আর কিছুই বলল না। আমি এক প্রকার অবাক হয়ে গেছি ওনাকে দেখে। ঠিক 30 বছর আগের মতনই যেন আছেন। সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সাদা শাল জড়ানো গল্প থেকে উঠে আসা যেন জ্যান্ত চরিত্র সে। তবে বদল বলতে মাথার কাঁচা পাকা মেশানো চুল, দাড়ি গোফহীন ঝকঝকে তকতকে মুখ, মুখে সেই শিশুদের মতনই হাসি, চোখ দুটো উজ্জ্বল ও দীপ্তমান।
30 বছরে শুধু বয়সই বেড়েছে, মুখের উজ্জ্বলতা একটুও ম্লান হয়নি। অন্নদাশঙ্কর বেশ ভালো মতো গুছিয়ে বসলেন আমাদের মাঝে। তা গল্প কদ্দূর এগিয়েছে শুনি কিশোরী? কিশোরী আমতা আমতা করে পুরো গল্পটা বলল। অন্নদাশঙ্কর পুরোটা শুনে বললে, বলছিলাম কি, তাড়াতাড়ি ফিরে আসা জীবনের কাহিনী যখন চলছেই, তখন আমিও না হয় আজ তোমাদের সঙ্গে যোগ দিই। তোমাদের বা তারাদার কোনো আপত্তি নেই তো? এই বলে ঠিক শিশুদের মতো হাত পা গুটিয়ে ঘরের এক কোণে গিয়ে বসল। আমি আর কিশোরী তো ওনার বাচ্চার মতো আচরণ দেখে নিজেদের হাসি চেপে রাখতে পারি না। কিন্তু একটা অকল্পনীয় ঘটনা ঘটল সেই মুহূর্তে। তারানাথ অট্ট হাসি করে বললেন, আরে 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 নাও নাও, বাকিটা না হয় তুমিই বলো। যাক, এতদিন আমি ছিলাম কথক, তোমার জন্য আজ শ্রোতা হতে চলেছি। তা অন্নদা, শুরু করো শুরু করো, আমি বিভূতি আর কিশোরী তোমার কণ্ঠেই তোমার গল্প শুনবো। অন্নদা হেসে উঠল। বেশ বেশ, তবে তাই হোক। যদিও তুমি ওই গ্রামে যাওয়ার আগের ব্যাপারটা আমি যদি বলি, তবেই সকলের বুঝতে সুবিধা হবে। কাজেই অন্নদা বিনা বাক্য ব্যয়ে একটু গলা ঝেড়ে আবার বলতে শুরু করল। আমি যা তারাদাকে বলেছিলাম তা শোনার জন্য মনে জোর থাকা দরকার। সেদিন বড় দ্বিধান্বিত ছিলাম, তবে ভবানীগঞ্জের মানুষের শেষ আশাটুকু বলতে ছিল তারাদাই। তাই সেদিন আমি বলেছিলাম ওই গ্রামের এক ভয়ঙ্কর তথা বিভৎস ঘটনা। আমি এই গ্রামে এসেছি দিন কয়েক আগেই, কিন্তু তার আগেই এই গ্রামে তখন অভিশাপের ফল শুরু হয়ে গেছে। তোমাকে তাহলে প্রথম থেকেই সব খুলে বলি। তুমি আশা করি এই গ্রামের আশেপাশে অঞ্চলের ভয়ঙ্কর খরা নিশ্চয়ই লক্ষ্য করেছিলে। যখন আসছিলে তখন তো দেখতেই পেয়েছ, অবাক হয়েছ নিশ্চয়ই। জানো দাদা, যখন আসি তখন বড় করুণ অবস্থা। সম্পূর্ণ গ্রাম ভুগছিল এক ভয়ঙ্কর কষ্টে। যখন দেখি এই ভরা বর্ষাকালেও মাটি শুকিয়ে একেবারে খটখটে হয়ে গেছে, ফসল শুকিয়ে গেছে, এই গ্রামের একমাত্র নদী সেও মজে গেছে, তখন জল পাওয়ার একমাত্র রাস্তা মন্দির সংলগ্ন পুকুর। সেখান থেকেই জলের ব্যবস্থা হলেও অন্যের ব্যবস্থা সেরকমভাবে হয়ে ওঠেনি। এই গ্রাম ছোটোখাটো তো নয়, প্রায় 700 জনের মতো লোকের বাস এই গ্রামে। বিভিন্ন ধরনের পেশার মানুষ এই গ্রামে থাকে। আশেপাশে গ্রামও ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে। ত্রাহি ত্রাহি কলরবে মুখরিত তখন ভবানীগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল। এইরকমই পরিস্থিতি হয়ে রয়েছে মাস কয়েক ধরে। আর এই ঘটনার সূত্রপাত ঘটে তখনই। সেই সময় এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বীজ জন্মায় এই গ্রামের কুলদেবীর পুরোহিতের ছোট ভাইয়ের কুটিল মস্তিষ্কে। সে তার ভাইয়ের সমস্ত সম্পত্তি ও মন্দিরের গয়না আত্মসাৎ করার জন্য নিজের বড় ভাইয়ের বিরুদ্ধে এক কল্পনাতীত ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। তার সেই ষড়যন্ত্রের শিকার হয় তার বছর 10 ভাইজি দামিনী। সেই খরার সুযোগ নিয়ে 7 জন কুটিল কাপালিককে সাধু বানিয়ে গ্রামে নিয়ে আসে। সেই বোকা পুরোহিত মশাইও ভাবলেন, যদি এই পুজোয় মা ভবানী খুশি হয়ে গ্রামের এই খরা কেটে যায়, তাহলে তবে গ্রামবাসীদেরই মঙ্গল। পুরোহিত ভট্টাচার্য মশাই ছিলেন সৎ, নিষ্ঠাবান, ধার্মিক পুরোহিত। গ্রামের সবাইকে তিনি পিতার মতন আঁকড়ে রাখতেন। নিজের ভাইকে সন্তান সম ভালোবাসতেন। তার সেই ভাই করল তার চরম সর্বনাশ। সেই 7 জন কুটিল কাপালিকের মনে ছিল লালসা। তাদের সেই লালসার জন্য যখন তারা অপতন্ত্রের প্রয়োগ করা শুরু করে, তখন তাদের দল থেকে বিতাড়িত করেন। তাদের এবার একটা আস্তানার প্রয়োজন ছিল, যেখানে তারা তাদের অপদেবীর প্রতিষ্ঠা করতে পারবেন। তাই তারা যখনই প্রস্তাব পেলেন, তখনই তারা হাতে চাঁদ পেলেন। তারা মন্দিরের থেকে দেবীকে সরিয়ে সেখানেই তাদের অপদেবীকে প্রতিষ্ঠা করার এমন সুন্দর সুযোগ তো আর ভাবেন না। তাই যেমন ভাবা তেমনই হলো কাজ। সমস্ত গ্রামবাসীদের বোঝানো হলো দামিনীকে উৎসর্গ করতে হবে দেবীর সামনে। এই কথা শুনে পুরোহিত ভট্টাচার্য এর বাধা দিতে গেলেন, কিন্তু এই মূর্খ গ্রামবাসীরা তাদের পেটের খিদের জ্বালায় নিজেদের সেই ঈশ্বর তুল্য পুরোহিত মশাইয়ের বিরুদ্ধেই চলে গেলেন। তিনি সবাইকে আঁকড়ে রাখতেন সমস্ত আপদ বিপদ থেকে,
তাকেই গ্রামবাসীরা বন্দি করে রাখলো। এরপরে অমাবস্যা তিথিতে মায়ের মন্দিরের ভিতর জনসম্মুখে সেই বছর দশেকের মেয়ের সাথে বলতেও ঘৃণা করে একের পর এক পিশাচেরা ভোগ করে মেয়েটাকে। ওই মূর্খ গ্রামের নারী পুরুষ নির্বিশেষে ওই ফুলের মতো মেয়ের আর্তনাদের তালে তালে উন্মাদের মতন নাচতে থাকে, উল্লাসে ফেটে পড়ে, ভাবে এবার পেট পুড়ে তারা অন্ন পাবে। পুরোহিত ভট্টাচার্য নিজের চোখের সামনে তার 10 বছরের মেয়ের সর্বনাশ হতে দেখে। তার সমস্ত অনুরোধ উপরোধ, তার সমস্ত কাকুতি মিনতি, তার কান্না সব চাপা পড়ে যায়। এরপর সেই ক্ষত বিক্ষত অর্থমৃত ছিপড়ে হয়ে যাওয়া দেহকে নিয়ে তারা ওই দূরের জঙ্গলে পুঁতে ফেলে। ওই কাপালিকের অপতন্ত্রের ফলে অপদ বিতৃপ্ত হয়ে এই গ্রামে বৃষ্টি ঘটায়। তবে এই বৃষ্টি এক বাপের কান্নাকে মুছে ফেলতে পারে না, বরং এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুনের জন্ম দেয়। যে ভাইকে তিনি স্নেহ, মমতা, ভালোবাসা দিয়েছেন, সেই ভাই শুধু সম্পত্তি হাতানোর জন্য বড় ভাইয়ের প্রতি হিংসাই তার পরিবারকে শেষ করে দিল। এই গ্রামবাসীতে তিনি সর্বদাই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে আসতেন, এমনকি এই খরাকালে যাতে অন্ন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তাই সে অনেকের সাথেই যোগাযোগ করেছিল। তবে সে সাহায্য গ্রামবাসীদের কাছে পৌঁছানোর আগেই তারা নিজের হাতেই সব শেষ করে দিল। সেই গ্রামবাসীরাই তারা আপন মানুষের মৃত্যুতে উল্লাসে মেতে উঠল। তার অন্তরে তখন দয়া, মায়া, মমতা, দুঃখ, কষ্ট, আপনজনকে হারানোর যন্ত্রণা সব মিলেমিশে তার মনে জন্ম নিল এক আগুনের। এই আগুনের জন্ম দেয় এক ভয়ঙ্কর পিশাচের। তার মরণ থাবায় এই গ্রাম আজ ছাই হয়ে গেছে। পরদিন সকালে পুরোহিতকে কোথাও দেখা গেল না। তখন তাদের ওই অর্ধমৃত পুরোহিতের থেকে সেই 7 কপালিকরা তখন তাদের কাছে ঈশ্বর তুল্য হয়ে উঠেছিল। তারা জয়গান করতে লাগলো সেই অপদেবী, আর মন্দিরের নতুন পুরোহিত হিসেবে সব দায়িত্ব পেল সেই ছোট ভাই। কিন্তু তারা ভুলে গেছিল সন্তানহারা পিতা আর আহত বাঘিনী যখন থাবা বসায় শিকারের ওপর, তখন সেই থাবাই হয় মরণ থাবা। আর তাই হলো। ওই ঘটনার 7 দিনের মধ্যেই আরম্ভ হলো প্রথম মৃত্যু। এই মৃত্যু শুরু হয় বছর দশেকের একটা ছেলেকে দিয়ে। যে নরক থেকে বাঁচার জন্য তারা এক নিষ্পাপ শিশুর বলি দেয়, সেই নরকই আবার ফিরে আসে মৃত্যুরূপে। প্রতি রাতে একটা একটা করে শিশুর মৃত্যু হতে থাকে। সে মৃত্যু বিভৎস মৃত্যু, যেন কেউ ওদের সমস্ত শরীর খুবলে খুবলে খেয়ে ফেলে। শরীরের সামান্য কিছু অংশ ছাড়া আর কিছুই পাওয়া যেত না। সে ভাই তখন তার স্ত্রী ও পুত্রকে নিয়ে শ্বশুর বাড়ি। প্রথম মৃত্যুর পরে এই গ্রাম থেকে কেউ বেরোতে পারেনি। আর ওই 7 কাপালিক 7 অমাবস্যার মধ্যে শেষ হয়ে যায়। ছোট ভাইটির স্ত্রী পুত্র সহ সকলের কপালে জুটেছিল বিভৎস মৃত্যু। এত কিছুর পরও তার ক্ষুধা কমেনি। জানো তারাদা, এই কয়েক মাসের মধ্যে এই গ্রামের বর্তমান সদস্য মেরে কেটে 100 জনের মতো হবে। এই দীর্ঘ 9 মাসের মধ্যে বাকি সবাই শেষ। সব থেকে বড় কথা, এই ঘটনার অশনি সংকেত তখন পেয়েছিল যখন সেই ঘন বর্ষার রাতে মায়ের মূর্তি ভাঙা অবস্থায় পাওয়া যায়। সবাই ভেবেছিল এই প্রাকৃতিক দুর্যোগের ফলে, তবে ওরা জানতো না এটা দুর্যোগের সংকেত ছিল। ওদের জীবনে ঘটতে চলেছিল এক মহা দুর্যোগ। এক পিতার অভিশাপে পুরো গ্রামে আজ মড়ক লেগেছে। মৃত্যু এই মিছিল কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা অন্নদা, তুমি আমার কাছে কি চাও? এই স্বার্থান্বেষী মানুষদের আমি বাঁচাই, এদের শেষ হওয়া দরকার। এরকম নেমো খারামদের মতো মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর সব থেকে বড় প্রশ্ন, তুমি এসবের সাথে জুড়ে গেলে কেমন করে? অন্নদা জানতো আমি অন্যায় সহ্য করতে পারি না, আর যেখানে মানুষ নিজের স্বার্থের জন্য এমন নিষ্ঠুর হতে পারে তাদের শাস্তি পাওয়াটা দরকার। তবে সে এটাও জানতো রক্তের স্বাদ যদি কেউ একবার পায় তবে সে সহজে থামবে না। তাই সে আমাকে বলেছিল যে ওই পিশাচকে যদি এই পুরো গ্রামের প্রতিটা মানুষকে শেষ করতে দেওয়া হয় তবে তাতে তার মুক্তি ঘটবে কি না।
শান্ত হবে কিনা সে, এটা আমি জানতাম। ওই পিশাচ যদি এই গ্রামকে শ্মশান করেও দেয় তবুও সে শান্ত হবে না। আজ সে ভবানীপুর গ্রামকে গ্রাস করেছে, কালকে আশেপাশের গ্রামকে গ্রাস করবে। অন্নদা আমার কাছে মোহন দাসের 3 বছরের ছেলেটা, কমলার 4 মাসের সন্তান, এমনকি সেই গ্রামের গর্ভবতী মহিলারা যাদের ভেতরে সন্তানগুলো পৃথিবীর আলো পর্যন্ত দেখেনি, তাদের অকাল প্রয়াণের প্রতিশোধ চাইতে লাগলো অনবরত। তাছাড়া এই মোহন দাস তাদেরই কাছারিতে কাজ করে, ওদের দেশের বাড়ি এখানে। ওর ছোট ভাইয়ের বউ কমলার সন্তান হয়েছে জেনে দেখতে এসেছিল বছর খানেক আগে। তারপর সে যখন চিঠি দিয়ে জানালো সেই সন্তান শিকার হয়েছে ওই প্রেতের, তখন অন্নদা আর চুপ করে বসে থাকতে পারেনি। ওই মৃত্যুর খেলা সে আটকাতে না পারলেও ওই মানুষগুলো অন্তত না খেতে পেয়ে মরেনি। সে চায় আর কোনো বাবা মা যেন সন্তান হারা না হয়। যারা এর পেছনে ছিল তারা তো সকলেই তাদের শাস্তি পেয়েছে, তবে কেন এত রক্ত বয়ে চলেছে এখনো প্রতিনিয়ত? কথাগুলো হয়তো সেই দিন তারাদার বুকে লেগেছিল, নইলে যেই মানুষটা ওদের শাস্তি চাইছিল সে আমার কথা শোনার পর কিছুক্ষণ স্তব্ধ থাকার পর বলল, আচ্ছা, আমাকে কেন এনেছো এখানে? আমি কিভাবে সাহায্য করতে পারি? কথাগুলো শুনে আমার মনে আশার আলো ফুটে ওঠে। আমি তখন ধীরে ধীরে বলতে থাকি কেন আমি তারাদাকে এই গ্রামে নিয়ে আসি। তারপরেরটা না হয় তারাদাই বলুক। যার থেকে গল্পটা শুরু হলো সেই না হয় গল্পটা শেষ করুক। আমি তো আর তারাদার মতন দক্ষ গল্প বলিয়ে নই। তারানাথ চোখ বুজে গল্প শুনছিল। সে মুচকি হেসে এবার বলতে শুরু করলো, গল্পের শেষে পৌঁছে গিয়ে এবার সুতোটা আমার হাতে ছেড়ে দিলে অন্নদা? ঠিক আছে, তবে তাই হোক। অন্নদার কথার মধ্যে কি ছিল সেদিন জানি না, তবে আমার মনের ভিতরে যে অন্তর্দ্বন্দ্বটা চলছিল তার নিষ্পত্তি হয়ে গিয়েছিল। সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠলাম সেই রাতেই, বসলাম যজ্ঞে সেই ভাঙা মন্দিরের সামনে। মন্দিরের দেবী বিগ্রহের বদলে রয়েছে কিছু পাথরের টুকরো। আমার সাথে আসেনি অন্নদা। অন্নদা বলেছিল আমাকে আমার কাল ভৈরবকে স্মরণ করতে, আর সে স্মরণ করবে বুদ্ধকে। আজ সে পরীক্ষা করতে চায় আমাদের ভক্তির কত জোর। মন্ত্র উচ্চারণের সাথে সাথে যেন কেঁপে কেঁপে উঠছিল যজ্ঞের আগুন। সমস্ত চরাচর জুড়ে এক ভয়ঙ্কর তাণ্ডব হচ্ছিল যেন। কিন্তু আমি মন্ত্র উচ্চারণ থামাইনি এক মুহূর্তের জন্য। হঠাৎ সব শান্ত হয়ে গেল। আমি তখনও কালভৈরবকে ডেকে চলেছি। হঠাৎ শুনলাম অসংখ্য পশু পাখির গলার স্বর, যেন একসাথে শুনতে পাচ্ছি। আর নাকে এলো একটা বিকট পচা দুর্গন্ধ। চোখ মেলে চেয়ে দেখি আমার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠছে। দেখলাম সেই কালো অন্ধকার জমাট বেঁধে এক অবয়বে পরিণত হয়েছে। সারা শরীর ক্ষত বিক্ষত, সেখান থেকে পুঁজ গড়িয়ে গড়িয়ে পড়ছে। মুখ তার বিভৎস, হাজারো রকমের নরকের কীট দিয়ে তৈরি সেই মুখ। চোখ দুটো বড় বড় গোল গোল আর সম্পূর্ণ অক্ষিগোলক সবুজ। মাঝে ছোট্ট বিন্দুর মতো কালো অংশ, কি ভয়ঙ্কর ভাবে সে জ্বলজ্বল করছে। সেই চোখে অনন্তকালের ক্ষুধা মিশে আছে, সেখানে হিংস্রতা, ঘৃণা, জীবিত সব কিছুর ওপরে। জীবন গড়িয়ে পড়ছে তার হা করা মুখ থেকে, সেখান থেকে লালা গড়িয়ে পড়ছে। এই বিভৎস দৃশ্য দেখে মুহূর্ত খানিকের জন্যে আমি বিঘ্নিত হলাম মন্ত্র উচ্চারণ থেকে। সেটাই ছিল আমার মস্ত বড় ভুল।
সে এগিয়ে আসছে দুর্বার গতিতে আমার কাছে। আমি তখন চোখ বন্ধ করে নিয়েছি। সেই নরকের জীব আমার মৃত্যুর সমন নিয়ে এগিয়ে আসছে। আমি জানি আমার করা গাত্রবন্ধন বা যজ্ঞবেদীর আশেপাশে সে গণ্ডি কেটেছি, সেটা তার কাছে কিছুই নয়। তখনই মা বাবার কথা মনে পড়ে গেল আমার গ্রামের বাড়ির কথা, মনে পড়ে গেল অন্নদার কথা। এ কথা মনে পড়ার সাথে সাথেই কি হলো কে জানে, একটা মমতাময়ী স্পর্শ যেন আমাকে ছুঁলো। চোখ খুলে আমি যে দৃশ্য দেখলাম তা দেখে আমি বিস্মিত। আমার সামনে সে, তবে তার আর আমার মধ্যে এক সাদা বলয় ঘিরে আছে। তাকে পার করে সেই বিভীষিকা এগিয়ে আসতে পারছে না। আমাকে মনের ভেতর থেকে কে যেন নির্দেশ দিল মন্ত্রপাঠ শুরু করতে। আমি আচ্ছন্নের মতো কতক্ষণ মন্ত্রপাঠ করে চলেছি মনে নেই। হঠাৎ এমন সময় মন্দিরের অভ্যন্তর থেকে শূকরের ডাক পেলাম। পেছনে ঘাড় ফিরিয়ে দেখি হাতে পাঁজরের হাড় নিয়ে দাঁড়িয়ে আছে সে। কোথা থেকে যেন ঘণ্টার ধ্বনিও শুনতে পেলাম। সেই পিশাচের দিকে নিজের পাঁজরের হাড় দিয়ে নির্দেশ দিলেন তিনি। সেই শূকরগুলো এগিয়ে গেল সেদিকে। শুনতে পেলাম এক অমানুষিক আর্তনাদ। ধীরে ধীরে আর্তনাদ বাতাসে মিলিয়ে গেল। সেই সাদা অবয়বের থেকে বেরিয়ে এলো এক 10 বছরের কন্যার দেহ। তার নুপুরের ঝমঝম শব্দে সে এগিয়ে গেল তার দিকে। তার হাত ধরে সে মিলিয়ে গেল। শুধু শুনতে পেলাম সেই মেয়েটির নিষ্পাপ হাসি। সেই সাদা অবয়ব মিলিয়ে যাওয়ার আগে একবার তার রূপ দেখতে পেয়েছিলাম সন্ধেবেলা দেখা অন্নদার ঘরের মূর্তি। এরপর আমার আর কিছুই মনে নেই। রাজ্যের ঘুম যেন নেমে পড়ে আমার চোখে। পরের দিন আমার চোখ খুলল মোহনের ঘরে। দিন কয়েক সেখানে বিশ্রাম নিয়েছিলাম। সুস্থ হয়ে যখন ফিরে আসি তখন সেই ঘন কৃষ্ণ আধার গ্রামের থেকে সরে গেছে। পাখির কলকাকলি শুনতে পাই, গাছে গাছে নতুন পাতা জন্মাতে থাকে। গ্রামটা আবার ভরে উঠবে মানুষের কলরবে। মোহন আমার কাছে ক্ষমা চায়, আমি কিছু বলি না। ওরা ভাবে ওদের এই অভিশাপ থেকে মুক্তি দিয়েছি আমি ওদের দ্রাতা। আসলে দ্রাতা কে ছিল তা তারা কোনোদিনও জানতেও পারেনি। চুপ করে গেল তারানাথ। অন্নদাশঙ্কর হঠাৎ ব্যস্ত হয়ে উঠে বললে, আরে কালকে বোধহয় কলসিটা তোমার ওখানেই রেখে গেছে। আমার ভুলো মন দেখেছো কেমন? আর ঘন্টা খানেকের মধ্যেই যে ফেরার ট্রেন, ব্যাগপত্র গুছাতে গিয়ে দেখি আসল জিনিসটাই নেই। বলে তার পরিচিত হাসিটা সে হাসল। তারানাথের খাটের কোণা থেকে লাল কাপড়ে মোড়া একটা কলসি তার হাতে দিল। সেই কলসি দেখে আমরা দুজনেই চমকে গেলাম। কলসিটা পরম মমতায় হাত বুলিয়ে চলে গেলেন সেখান থেকে। কিন্তু আমরা দুজন স্তম্ভিত। কিশোরী আমতা আমতা করে বললে, এই কলসি তো। কথাটা শেষ করতে পারল না কিশোরী। তারানাথ একটা বিষাদ মাখা হাসি হেসে বলল, অন্নদাশঙ্করের মেজ ছেলে অজয়নাথের অস্থি। ছেলেটা একলা থাকত। 2 দিন আগেই তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুঝলে হে, ভৌমিকদের পরিবারে এক ভয়ঙ্কর অভিশাপ লেগে আছে, এক ভয়ঙ্কর অভিশাপ। সেই অভিশাপেরই আহুতি হলো ছেলেটা। অন্নদাশঙ্করের 4 ভাই, তার বড় ছেলে, সকলেই সেই অভিশাপের শিকার হয়েছে। যে মানুষটি সবার জীবন থেকে অভিশাপকে মুছে ফেলে, তার নিজের পরিবারে লেগে থাকা এই অভিশাপের কিন্তু আজও কোনো সুরাহা করতে পারেনি। আর এই অভিশাপই কেড়ে নিচ্ছে তার আপনজনকে।
ওর দেহ সৎকার করতেই তো কলকাতায় এসেছিল অন্নদা। সব কাজ মিটিয়ে এসেছিল আমার সাথে দেখা করতে। সেই সন্তানহারা পিতা তোমাদের সামনে কত সুন্দর করে গল্প শুনিয়ে গেল, একবার ওইসবের আঁচ পেয়েছ কি? তারানাথ দীর্ঘশ্বাস ছাড়ল। আমরা আর কোনো কথা না বলে বেরিয়ে এলাম বাড়ির থেকে। কোনো এক সন্তানহারা মা বাবার মতো নিশ্চয়ই আমাদের জন্যেও অপেক্ষা করছে আমাদের বাড়ির লোকজন। এ অপেক্ষা ঘরে ফেরার অপেক্ষা। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, ভবানীপুরের অতিথি নিবাস। আজকের গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। খুব শীঘ্রই শুরু হতে চলেছে উইন্টার স্পেশাল তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প আগামী 2 মাস ধরে। তাছাড়াও থাকবে যোগেশ ঠাকুর এবং ত্রিলোচন তান্ত্রিকের মতো নতুন 2টো চরিত্র এবং নতুন 2টি সিরিজ। তাই যারা যারা এখনও রাজপ্রতাপের ঠেককে সাবস্ক্রাইব করেননি অতি সত্ত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে আমি রাজপ্রতাপ বসু, সন্তু, সৌরভ ধনী এবং পিয়ালি। গল্পের শব্দ সংযোজন ও আবহে টিম রাজপ্রতাপের ঠেক। প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। তবে আজকের মতো এখানে শেষ করছি। ফিরব দ্রুত আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।